দর্শক, আমি তাবাসসুম তিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের বিশেষ আয়োজন কর্পোরেট লাউঞ্জে। কর্পোরেট লাউঞ্জের মাধ্যমে আমরা তুলে ধরব কর্পোরেট সেক্টরের বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জ, সফলতার গল্প এবং সম্ভাবনা। প্রতি সপ্তাহে আমাদের মাঝে এমন কিছু ব্যক্তিত্ব আমাদের সাথে থাকবেন যারা কর্পোরেট সেক্টরের বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করছেন এবং তাদের যে সাফল্যের গল্পগুলো আছে এবং সম্ভাবনার গল্পগুলো আছে এবং যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করেছে সবগুলোই তুলে ধরবে আমাদের সাথে। তো বরাবরের মতো আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন যিনি তার সাফল্যের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন মোহাম্মদ মিরাজ। তিনি ডেল্টা ফার্মাসিউটিক্যালস এর একজন প্রমোশনাল অফিসার। ভাই, আপনি কেমন আছেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। ভাইয়া, আপনি যদি ছোট করে আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এমডি মিরাজ। আমি দীর্ঘদিন যাবৎ সেলস প্রফেশনের সাথে আছি। তো আমি দায়িত্ব নিতে পছন্দ করি এবং টিম ওয়ার্ক কাজ করতে পছন্দ করি এবং চ্যালেঞ্জ ফেস করতে পছন্দ করি। ভাইয়া, আপনি এই চ্যালেঞ্জিং পেশাটা কবে থেকে শুরু করলেন? মানে আপনার কর্পোরেট সেক্টরের পথ চলাটা কবে থেকে শুরু হয়েছিল? মূলত আমি 2019 সাল থেকে আমার সেলস প্রফেশনটা শুরু করি। সেখানে আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছি। মানে প্রথম আমি শুরু করি 2019 সালে, তো এখনো চলমান। ভাইয়া, আপনার প্রথম যেই প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন ছিল সেটা আসলে আপনি ওই অর্গানাইজেশনের সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, বা মানে কোথা থেকে শুরু করেছিলেন, কোন সেক্টর থেকে বা কোন ডিপার্টমেন্টের থেকে শুরু করেছিলেন? জি, প্রথমত আমি যে কাজ করি সেটা হলো অ্যাকশন এইড বাংলাদেশেরই একটা পার্ট, ওটা ছিল আভাস। ওই আভাসে কাজ করেছি। দ্বিতীয়ত কাজ করেছি ওয়েল গ্রুপ, এটা ছিল মহাখালী রাওয়া কমপ্লেক্সের লেভেলে। এরপরে এখন আমি লং টাইম আপনার ওয়েল গ্রুপে প্রায় 3 বছরের মতো কাজ করেছি। আর এখন তো ডেল্টা ফার্মাসিউটিক্যালে আমি জব করতেছি। আচ্ছা ভাইয়া, আপনার প্রথম শুরুটাই কি হয় সেলস দিয়ে? মানে আপনি কি সেলস ডিপার্টমেন্ট থেকেই শুরু করেছিলেন আপনার মানে কর্পোরেটের যে পদ, মানে মানে শুরু করাটা কি সেলস দিয়েই হয়েছিল? জি জি, আমি মূলত দীর্ঘ বলা যায় না, তো আমি 6 বছর যাবত সেলস প্রফেশনের সাথে আছি। সেখান থেকে বড় একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমি ওয়েল গ্রুপে সেলস ডিপার্টমেন্ট থেকে। ভাইয়া, সেলস তো অনেক চ্যালেঞ্জের একটা বিষয়, মানে অনেক চ্যালেঞ্জ থাকে, যে একটা টার্গেট থাকে, তারপর রিকভারি থাকে, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টের টিম লিডারদের অনেক বেশি প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে আপনার মানে এত কিছু আরো ডিপার্টমেন্টও তো আছে, যেমন ধরেন অ্যাকাউন্টস আছে, আরো ডিজিটাল মার্কেটিং আছে। তো সবকিছু রেখে আপনি শুধু মানে সেলস দিয়ে কেন শুরু করলেন? এই চ্যালেঞ্জ পেশাটাই কেন বেছে নিলেন? হ্যাঁ, আসলে পৃথিবীতে বড় একটা জায়গা জুড়ে মূলত সেলস চলমান। তো সেলস একটা চ্যালেঞ্জিং পেশা। আমি এই পেশা বেছে নেওয়ার মূলত কারণ হলো অনেকের সাথে মেশা, অনেকের সাথে কাজ করার সুযোগ পাওয়া। আর এই সুযোগ পাওয়ার মধ্য দিয়ে আমি আমার দক্ষতা, আমার অভিজ্ঞতা, এটা সবার মাঝে তুলে ধরা এবং সবার সাথে মিলেমিশে কাজ করার জন্যই মূলত দেখা যাচ্ছে যে আমি এই পেশাটা বেছে নিয়েছি। বিশেষ করে আমরা যারা সেলস এ কাজ করে, আমি যতদূর জানি সেলস কিন্তু অনেক লিঙ্ক আপ বাড়ায় একজনের সাথে আরেকজনের, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির। তো সেই ক্ষেত্রে আপনি মানে বলতে চাচ্ছেন যে সেলসটা আসলে চ্যালেঞ্জিং হলেও মানে এখানে ভালো করার অনেক জায়গা আছে, তাই তো? জি 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 জি, নিজের দক্ষতাটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমি মনে করব যে আসলে আপনারা সেলসে আসেন। আর দেখা যাচ্ছে যে সেলস বড় একটা সেক্টর, আর সেলস এর ব্যাপকতা অনেক বড়। আর এই সেলস এর মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতাটা, নিজের দক্ষতাটা আসলে প্রমাণ দেয়া যায় যে আসলে আমি কতটুকু আমার স্কিল আছে, আমার দক্ষতাটা কতটুকু, মূলত সেটা প্রমাণ দেওয়ার জন্য সেলসে আসলেই সে দেখা যাচ্ছে যে বুঝতে পারবে যে আসলে সেলসটা কি। ভাইয়া, মানে সেলস করতে গেলে দেখা যায় যে আপনার আমরা যারা সেলস ডিপার্টমেন্টে থাকি বা সেলসে কাজ করি, সেই ক্ষেত্রে আপনি আপনার যে টিম লিডার থাকে বা মেম্বাররা যারা ছিল তাদের কতটুকু হেল্প আপনার হয়েছে, যে আপনি
যখন থেকে শুরু করেছিলেন, যে ডিপার্টমেন্টে ছিলেন, ওইখানে টিম লিডার বা মেম্বার বা এখনো পর্যন্ত যারা আছে তারা কেমন সাপোর্টিভ আপনার ব্যাপারে, বা আপনি কিভাবে এইগুলোকে হ্যান্ডেল করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার বিগত দিনের যে টিম মেম্বাররা ছিল তারা সত্যি অসাধারণ ছিল। আমাদের বন্ডিংটাও অসাধারণ ছিল। আর ওই ডিপার্টমেন্টের আমাদের যে টিম লিডার ছিল সেও অনেক অসাধারণ ছিল। আসলে আমরা সবাই যৌথভাবে তার ইন্সপিরেশনে অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এমন ভাবে লিড দিয়েছে যার ফলে আমরা অনেক ভালো একটা, তো আসলে টিম মেম্বার ভালো হলে অনেক মানে মূলত সেলসটা হলো কি উইন উইন সিচুয়েশন। তো উইন উইন সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমরা জয় হয়েছিলাম। আর আমার টিম মেম্বাররা সবাই অনেক ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমান যে সেক্টরটা এটা নিয়ে আপনি কোশ্চেন করেছেন, একটা সেলস কনভার্ট করা, একটা প্রোডাক্টকে একটা পণ্যকে সেলসে কনভার্ট করা আসলে অনেক চ্যালেঞ্জিং। সেখানে প্রথমত তিনটা বিষয় মাথায় রাখলে দেখা যাচ্ছে যে সেলসটা আসে। এর ভিতরে আমি প্রথমত বলতে চাই কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, দ্বিতীয়ত হলো আমাদের প্রোডাক্টটা সম্পর্কে বলা, আমাদের পণ্যটাকে পৌঁছে দেওয়া, তৃতীয়ত হলো সেটাকে সেলসে কনভার্ট করা। তো তাহলে আপনি আমরা বলতে চাচ্ছেন যে প্রথমত যেটা করি সেটা হলো আমাদের প্রোডাক্টের গুণগত যে মান, আমাদের প্রোডাক্টের যে গুণগত মান থাকে, আমাদের মেডিসিনের যে গুণগত মান থাকে, সেটা আমরা ডাক্তারকে, যারা চিকিৎসক আছে তাদেরকে আমরা সেটা বলি। আসলে আমাদের প্রথম যে কাস্টমারকে আমরা ডাক্তারকেই ধরে থাকি। দ্বিতীয়ত হলো আমাদের কেমিস্ট বলে যেটাকে ফার্মেসি, তৃতীয়ত হলো যে পেশেন্ট কিনে খাবে সে। তো এখানে আমরা প্রথমত ডাক্তারকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলি, আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দিই, আমাদের প্রোডাক্টের গুণগত মান কি এবং আমাদের প্রোডাক্ট বায়ো ইকুইভ্যালেন্ট করা আছে কিনা সে বিষয়ে তথ্য দিই। তারপর দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটি একজন পেশেন্টকে প্রেসক্রাইব করলে দেখা যাচ্ছে যে পেশেন্ট অবশ্যই ওই ওষুধটা নেওয়ার জন্য সে কেমিস্টে যাবে, ফার্মেসিতে যাবে। ফার্মেসিতে গেলে দেখা যাচ্ছে আমার প্রোডাক্টটা যদি প্রেসক্রিপশন হয়, আমার প্রোডাক্টটা যদি ডাক্তার লিখে, তখন দেখা যাচ্ছে কেমিস্ট থেকে যে পেশেন্ট থাকে সে প্রোডাক্টটা নিবে। তখন আমার প্রোডাক্টটা সেলসে কনভার্ট হবে। তো ডাক্তারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, আমার প্রোডাক্টটা কেমিস্টে পৌঁছাইয়া দেওয়া, এবং তৃতীয়ত হলো যে ওটাকে সেলসে কনভার্ট করা। দর্শক, তাহলে আমরা বুঝতেই পারলাম ভাইয়া আসলে একদমই সেলসের যে কোর পয়েন্ট গুলো সেগুলো নিয়ে আসলে যারা হচ্ছে প্রমোশনাল মানে ফার্মাগুলোতে কাজ করছে প্রমোশনাল অফিসার হিসেবে, তাদের বেসিক যে কাজগুলো সেগুলো হচ্ছে এই তিনটা ধাপকেই তাদের পূরণ করতে হয়, তাই তো ভাইয়া? জি জি। আমরা আসলে কর্পোরেট সেক্টরে যেটা হয় যে আমরা ব্র্যান্ডটাকে অনেক বেশি কিন্তু ফোকাস করি। আমরা একটা কথাই কিন্তু আছে যে প্রচারই প্রসার। তো এই ব্যাপারটাতে আপনি কতটা মানে আমার সাথে এগ্রি করবেন, যেহেতু আপনাদের প্রোডাক্টটা আপনাদের অনেক সেনসিটিভ একটা ইস্যু, কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হয়, তাদের কাছে পৌঁছাতে হয়, তাদেরকে শো করতে হয়। তো এটা কতটা মনে করেন যে প্রচারই প্রসার এই কথাটা কতটা যুক্তিযুক্ত আমাদের সেলসে? হ্যাঁ, আসলে প্রচার মানে প্রসার বা এটা ঠিক আছে, এটাকে বাদ দিয়ে কিছু হয় না, কিন্তু সেখানে মেডিকেল ডিপার্টমেন্ট টোটালি আলাদা একটু। কারণ আমি প্রচার করলাম কিন্তু আমাদের প্রোডাক্টের গুণগত মান থাকলো না, আমার প্রোডাক্ট মানে দেখা যাচ্ছে পেশেন্ট নিয়ে সে সুস্থ হলো না, তখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের প্রোডাক্ট ওভাবে রান করবে না। তো এজন্য আমাদের প্রোডাক্টের মানে প্রচার থাকতে হবে, আমাদের প্রোডাক্টের গুণগত মানও থাকতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে আমাদের সেলসটা আসবে এবং আমাদের কোম্পানি উপকৃত হবে এবং পেশেন্টও বেনিফিটেড হবে। তার মানে ভাই একটা সেলস এর ক্ষেত্রে আপনার মার্কেটিং থেকে শুরু করে কিউসি, যেটা হচ্ছে আমরা কোয়ালিটি ইনশিওর করি প্রোডাক্টগুলোকে, এগুলো মাস্ট ইম্পর্টেন্ট একটা সেলস এর ব্যাপারে, তাই তো? জি জি। আমি আরেকটা কথা বলে রাখতে চাই আপনাকে, সেটা হলো আমি বর্তমানে যে কোম্পানিতে আছি ডেল্টা ফার্মাসিউটিক্যাল, এখানে আমাদের কোম্পানির মূল মোটো হলো কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস। অর্থাৎ মানে আমাদের প্রোডাক্টটা কোয়ালিটি গুণগত মান সম্পন্ন এবং অ্যাফোর্ডেবল, মানে যাতে করে
একজন পেশেন্ট সহজেই আমাদের আমাদের মেডিসিনটা নিতে পারে। আমি যদি বলতে যাই, হলো দেখা যাচ্ছে একটা অ্যান্টি ডায়াবেটিক্স মানে ডায়াবেটিক্স এর যে একটা ঔষধ, এটা আনটিল ডেথ একটা পেশেন্টকে খেতে হয়, মানে আমরণ তাকে খেতে হয়। এখন সেখানে দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানি একটা ডায়াবেটিক্স এর ঔষধ যদি বিক্রি করে 35 টাকা, সেখানে আমাদের ডেল্টা ফার্মাসিউটিক্যাল সেখানে দিচ্ছে ওই সেম দামের একই ঔষধ, মানে সরি মানে একই মেডিসিন দিচ্ছে হলো 10 টাকায়। এখানে দামের অনেকটা পার্থক্য চলে আসে। আর এই জন্যই আমাদের মানে কোম্পানির মূল মোটো হলো কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইস। আর আমাদের কোম্পানির প্রায় 1300-র মতো শেয়ার হোল্ডার আছে, যার ভিতরে প্রায় 1100 জনই আছেন ডাক্তার। তারা চাচ্ছে যে আমাদের মেডিসিনগুলি খেয়ে সাধারণ যারা জনগণ, সাধারণ মানুষ যারা আছে তারা উপকৃত হোক। আবার দেখা যাচ্ছে ওই ডাক্তারগণ তারা আমাদের কোম্পানি থেকে ওভাবে মানে তারা মূলত জনগণের সেবা করার জন্য এটাই করছে, তারা ওভাবে মানে নিচ্ছে না, দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট নিচ্ছে না, বা তারা চাচ্ছে যে জনগণ সেবা পাক, এটাই হলো তাদের মূল্য। ভাইয়া, এই যে এতগুলো কাজ করতে গিয়ে মানে আপনার যে সেক্টরটা আছে বা এই যে আপনার যে কাজের যে পরিধিটা আছে, সেখানে কাজ করতে গিয়ে কখনো কি কর্পোরেট পলিটিক্স এর শিকার হয়েছিলেন? মানে আপনি যতগুলো প্রতিষ্ঠান থেকে শুরু করে এখনো পর্যন্ত আছেন, কখনো কি কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলেন কিনা বা কোনো কর্পোরেট পলিটিক্স এর মধ্যে পড়েছিলেন কিনা? কর্পোরেট সেক্টরটাকে বলা হয় মূলত আপনি যে বলেছিলেন যে মানে পলিটিক্স, মানে কর্পোরেট পলিটিক্স নামেই একটা পলিটিক্স থাকে, এটা আমরা সবাই জানি। তো আমিও সেম পলিটিক্স এর শিকার হয়েছি। প্রিভিয়াস মানে কোম্পানি থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে পলিটিক্স শিকার হয়েছি। দেখা যাচ্ছে সেখান থেকে আবার আমাকে অন্যভাবে আমার দক্ষতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে, আমার এডুকেশন দিয়ে, আমার সততা দিয়ে দেখা যাচ্ছে সেখান থেকে ইমপ্রুভ করতে হয়েছে। তাহলে ভাইয়া বলতে চাচ্ছেন যে আমরা যারা কর্পোরেট সেক্টরে যারা কাজ করছে তারা প্রতিনিয়তই কিন্তু আসলে কর্পোরেট সেক্টর গুলোতে কোনো না কোনো ভাবেই একটা পলিটিক্সে পড়ে যায় হয়তোবা। তো আমাদের যদি নিজেদের মেধা থাকে বা আমাদের যে যোগ্যতাটা আছে বা যে স্কিল গুলো আছে, ওগুলো কিন্তু দিয়ে আমরা সহজেই কিন্তু ওই পলিটিক্স গুলো থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, তাই তো ভাইয়া? জি জি। কর্পোরেট সেক্টরে কাজ করতে গিয়ে আপনি আপনার মানে মানে যে স্কিল গুলো আছে সেগুলোকে আপনি ডে বাই ডে কিভাবে আসলে আরো বেশি ডেভেলপ করছেন? স্কিল না থাকলে আসলে কোনো জবই করা সম্ভব না। তো দেখা যাচ্ছে আমরা নিজেকে একটা বড় একটা জায়গায় যদি নিয়ে যেতে চাই, আজকে আমি দেখা যাচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার, ইন ফিউচার আমি হেড অফ সেলস হতে চাই, আমি বড় একটা জায়গায় যেতে চাই। তো এর জন্য আমাকে স্কিল ডেভেলপের বাইরে গিয়ে চিন্তা করলে হবে না। আসলে সেলসে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসে, আর এই চ্যালেঞ্জ গুলো ফেস করার জন্য আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে। আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন এখন তো দেখা যাচ্ছে যে আধুনিক একটা যুগ, ইন্টারনেটের যুগ, চ্যাটজিপিটির যুগ, দেখা যাচ্ছে নিজের স্কিল ডেভেলপের জন্য দেখা যাচ্ছে এসব বিষয়ে ঘাটাঘাটি করলে দেখা যাচ্ছে আমাদের আসলে স্কিলটা অনেকটাই বেড়ে যাবে, এবং আমরা সেলস সম্পর্কে জানতে পারবো, আমরা কর্পোরেট সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন প্রফেশন সম্পর্কে জানতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে আরো দেখা যাচ্ছে যে আমাদের অনেক কাজ থাকে। এখানে আমি দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বই থাকে, বিভিন্ন রকম পিডিএফ বই পাওয়া যায়, বইগুলো দেখা যাচ্ছে যে পড়লে হয়তোবা আমাদের জ্ঞান প্রসারিত হতে পারে এবং আমাদের স্কিলটা ডেভেলপ হবে। জি, আপনার সাথে আমি টোটালি একমত। এবং এখন কিন্তু কর্পোরেট সেক্টর গুলোতে নিজেদের যে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ এবং ওই বিষয়টার মানে ওই বিষয়টাই সার্কেল করে কিন্তু অনেক ট্রেনিং হচ্ছে। অনেক ট্রেনিং গুলো আমরা ইউটিউবের মাধ্যমেও পাচ্ছি, অফলাইনেও পাচ্ছি, অনলাইনেও পাচ্ছি। তো আপনারা যারা কর্পোরেট সেক্টরে আছেন তারা কি মনে করেন যে এই ট্রেনিং গুলো আপনাদের জন্য কতটা উপকারী, বা এই ট্রেনিং গুলো করে আসলে কতটা উপকৃত হচ্ছেন আপনারা? জি, আসলে মূলত আমি এই যখন এই ফার্মাসিউটিক্যালে জব নিয়েছি, আমি কিন্তু প্রায় 30 ডেজ ট্রেনিং নিয়েছি।
30 ডেজ ট্রেনিং নিয়েছি। আমাদের মেডিসিন সম্পর্কে জেনেছি, মেডিসিনের জেনেরিক সম্পর্কে জেনেছি, মেডিসিনের দাম সম্পর্কে জেনেছি। তারপরে কোন মেডিসিন কি কাজ করে সেটা সম্পর্কে জেনেছি, এবং এই মেডিসিনটা কোন প্রোডাক্টের সাথে বায়ো ইকুইভ্যালেন্ট করা আছে কিনা, এর অরিজিনেটর ব্র্যান্ডের নাম কি, এসব বিষয়ে আমি কিন্তু ট্রেনিং করে জেনেছি। ট্রেনিং এর আগে কিন্তু আমি এগুলি জানতাম। তো বিষয়টা হলো ট্রেনিং বড় একটা পার্ট স্কিলটাকে মানে গ্রো করার জন্য, স্কিলটাকে আসলে ঝালাই করার জন্য। তো আমি বলবো সাধারণত যে বড় বড় যে প্রোগ্রামগুলো আমাদের বড় বড় যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের ট্রেনিং গুলায় পার্টিসিপেট করা আমাদের উচিত এবং আমাদের সংযুক্ত থাকা উচিত। এবং তাদের আবার দেখা যাচ্ছে অনেক বড় বড় ছাড়া আমাদের ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে ট্রেনিং করাচ্ছে। আসলে আমি বলবো এই ট্রেনিং গুলোতে সবারই অংশগ্রহণ করা উচিত এবং নিজের স্কিলটাকে আরো বেশি একটু ঝালাই করে নেওয়া উচিত। ভাইয়া, আপনি তো এখন একজন, আপনি বললেনই যে আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে একজন সেলস, মানে বিজনেস সেলসের হেড হওয়া আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা লিডারশিপ, আপনি কি মনে করেন একজন লিডারকে কি কি গুণ থাকতে হয় মানে লিডার হতে হলে, লিডারশিপ নেওয়ার জন্য? আসলে একজন লিডার হতে হলে প্রথমত হলো সৎ হতে হবে। সৎ হওয়ার বিকল্প আমি কিছু দেখি না। প্রথমত সৎ হতে হবে। দ্বিতীয়ত আমি যেই বিষয়টা নিয়ে কাজ করেছি, যেমন আমি মেডিসিন নিয়ে কাজ করেছি, এটা সম্পর্কে আমার স্কিলটাকে ডেভেলপ, এই মেডিসিন সম্পর্কে আমার অনেক বেশি জানতে হবে। এবং একটা টিমকে লিড দেওয়ার জন্য যে যে দক্ষতা অর্জন করা দরকার, সেই দক্ষতাগুলো আমাকে অর্জন করতে হবে। তো দেখা যাচ্ছে সেলস, ঠিক আছে সেলস বড় একটা পার্ট, সেলস আমাদের করতেই হবে, কিন্তু টিম যে চালানো, টিমকে যে মেনটেনেজ করা, দেখা যাচ্ছে যে আমাদের 100 এমপ্লয়িকে পরিচালনা করা, এই 100 এমপ্লয়িকে পরিচালনা করার জন্য আমার যে যে স্কিল ডেভেলপ করা দরকার সেগুলিকে আমাকে আগে মানে তৈরি করে নিতে হবে। সেক্ষেত্রে মনে হয় যে আমার ধৈর্যটা আসলে অনেক বেশি দরকার। যেমন ধরেন আমরা যারা হচ্ছে হেড অফ সেলস বা যারা হচ্ছে ম্যানেজার লেভেলে থাকে, তারা কিন্তু আসলে অনেক বড় একটা প্রেসারে থাকে। যেমন ম্যানেজমেন্টের একটা প্রেসার তো থাকেই, দেন টিম লিডারদেরও কিন্তু একটা প্রেসার থাকে। ম্যানেজমেন্ট যদি একটা কাজ করতে দেয়, তো টিম লিডারদেরকে যদি আবার ওইভাবে চলতে বলা হয়, দেন অনেক সময় দেখা যায় একটা কমপ্লেক্স লেগে যায়। কিন্তু মাঝখানে যারা থাকে তারা হচ্ছে কিন্তু লিডার, আর যারা মানে হেড অফ সেলস বা বিজনেস এরা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ধৈর্যটা অনেক বড় একটা বিষয়, যে দুইটা সাইডকেই মেনটেন করা এবং ব্যালেন্স করা। কি বলেন ভাই আপনি? জি জি অবশ্যই। আসলে ধৈর্য তো এক মহৎ গুণ। আসলে ধৈর্য না থাকলে তো আমরা সেলসই করতে পারতাম না। আর সেলস করতে তো অনেক ধৈর্য ধরতে হয়। যেমন দেখা যাচ্ছে আমি যদি আপনাকে বলি যে আমরা যখন একটা সেলস করতে যাই তখন দেখা যাচ্ছে অনেক ধৈর্য ধরে আমাদের ডাক্তারকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতে হয়। তারপর যখন আমরা ফার্মেসিতে যাই তখন ওই যে কেমিস্টে যে থাকে ফার্মেসির, তাকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতে হয়। তারা অনেক ব্যস্ত থাকে, তাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের কথা বলতে হয়। আবার তারা অনেক সময় বিরক্ত ফিল করে, ডাক্তার বলেন বা কেমিস্ট বলেন, তারা অনেক সময় বিরক্ত ফিল হয়। তখন যদি আমাদের ধৈর্যটা না থাকে, আমরা যদি ধৈর্যহারা হয়ে যাই, তখন দেখা যাচ্ছে কিন্তু আমি আমার কথাগুলি বলতে পারতেছি না, আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারতেছি না এবং সেলসও করতে পারতেছি না। আবার দেখা যাচ্ছে আমরা একজন ডাক্তারের সাথে কথা বলার জন্য গেলাম, ডাক্তার তো অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত মানুষ। তখন দেখা যাচ্ছে আহ, আমাদের ঘন্টার পর ঘন্টা একজন ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়, কারণ পেশেন্টকে বাদ দিয়ে তো আর আমাদেরকে সে কথা বলার সুযোগ দিবে না। তো তখন দেখা যাচ্ছে আমাদের ধৈর্য ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করতে হয়। ধৈর্য তো অবশ্যই থাকতে হবে। আহ ধৈর্যের তো বিকল্প আসলে কিছু নেই। ধৈর্য ছাড়া সেলস করা যাবে না। জি, একদম। ভাইয়া, আমরা একদমই শেষ পর্যায়ে এসে মানে চলে এসেছি। তো ভাইয়া, আর যারা নতুন, যারা সেলস এ আসতে চাচ্ছে বা যারা ক্যারিয়ারে কর্পোরেট সেক্টরে নিজেদেরকে ইন করতে চাচ্ছে, তাদের জন্য যদি আপনি কোনো পরামর্শ, মানে কিছু পরামর্শ দিয়ে থাকেন আর কি। যারা নতুন সেলসে আসতে চাচ্ছে তাদেরকে আমি বলবো ধৈর্য ধরুন, শিখতে থাকুন, সিনিয়রদের থেকে পরামর্শ নিন
এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করুন। এতটুকুই আমি বলবো। আরো যদি ব্যাপকভাবে বলতে যাই, আরেকটু বলতে চাই একটা গল্পের মধ্য দিয়ে। সেটা হলো, দেখা যাচ্ছে আমরা অবশ্যই সচরাচর চিল পাখি দেখি। চিল পাখি যখন আকাশে উড়তে থাকে তখন দেখা যাচ্ছে কাক পাখি ওই চিলকে মানে ঠোকর দেওয়ার জন্য, নিচে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু চিল পাখি কি করে, ওর শক্তি দিয়ে, ওর ধৈর্য দিয়ে, ওর পরিশ্রম দিয়ে ও এত বেশি উপরে উঠে যায়, ওই কাক আর ওই চিল পাখিকে ছুঁতে পারে না। মানে চিল তখন অনেক উপরে উঠে মানে স্বাচ্ছন্দ্যে থাকে, ফ্রি হয়ে যায়। কিন্তু কাক দেখা যাচ্ছে আর উঠতে পারে না, ডানা ঝাপটায় নিচে পড়ে যায়। তো বিষয়টা হলো, এই সেলস প্রফেশনে যারাই আসবে সবাইকে ওয়েলকাম, কিন্তু ধৈর্য ধরতে হবে। অনেক কাক থাকবে আপনাকে ঠোকরাইয়া মানে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য, কিন্তু সেখানে ওভাবে করা যাবে না, ধৈর্য দিয়ে চিলের মতো উপরে উঠে যেতে হবে। ভাইয়া, আপনি তো বললেনই যে 5 বছর পর আপনি তো বললেনই যে আপনি সেলস এর হেড অফ সেলস হতে চান, বা আমি যদি বলি যে আপনি আরো 5 বছর পর নিজেকে আরো কতটুকু ডেভেলপ দেখতে চান এই কর্পোরেট সেক্টরে? মূলত আমি যেহেতু সেলস ডিপার্টমেন্টে আছি, সেলস থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু করতেছি। তো আমি মূলত এখন আহ, আমি মূলত এখন ইনফোপেইনার বলা যেতে পারে এবং ইনফোপেইনার বলা যেতে পারে। আমি এক ধরনের ইনফোপেইনার। আমি তথ্য জানতেছি, তথ্য শিখতেছি, তথ্য নিচ্ছি, তথ্য উদ্যোক্তা বলা যেতে পারে। আমি একসময় এন্টারপ্রেনার হব, এরপরে আমি নিজেই বিজনেসম্যান হব। আপনার জন্য অনেক শুভকামনা, এবং আপনার কর্পোরেট সেক্টরে পথ চলাটা আরো সুগম হোক, আর আরো উন্নতি করেন আপনি। আপনার আরো সাফল্য আরো ঝুড়িটা আরো অনেক বড় হোক, এটাই আমরা দোয়া করি। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে ভাইয়ার থেকে যে ব্যাপারগুলো জানতে পারলাম, সেটা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তাদেরকে, এবং যারা এখনো কাজ করছেন কর্পোরেট সেক্টর গুলোতে, তাদের কিন্তু অবশ্যই ধৈর্য, নিজের সততা এবং নিজের যে যোগ্যতা আছে সেটাকে নিয়েই কিন্তু আপনাকে কর্পোরেট সেক্টর গুলোতে কাজ করতে হবে, এবং সেই সাথে সাথে চ্যালেঞ্জ গুলো ফেস করে, সেটা মোকাবেলা করে, সেটা সমাধান করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো প্রতি সপ্তাহে আমরা রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে এরকম ব্যক্তিগুলোর সাথে পরিচয় হব, এবং নতুন নতুন গল্পের মাধ্যমে আমরা এই কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো তুলে ধরবো। তো সেই পর্যন্ত রোজকার খবরে চোখ রাখুন এবং থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।